সবাইকে অভিনন্দন জানাচ্ছি। লাস্ট ক্লাস আমাদের কানেকশন অফ থাকার কারণে হঠাৎ করে আপনাদের সাথে ক্লাসটি সুন্দরভাবে শেষ হয়নি। তো আজকে শেষ করব, আশা করি আপনাদের সহযোগিতা থাকলে। আপনারা কেমন আছেন? লাস্ট ক্লাস আলোচনা হচ্ছিল মানচিত্র নিয়ে। আমরা প্রায় মানচিত্রের যে মানচিত্র শেখার আগে যে রেখাগুলো শেখার দরকার সেগুলো আমার ভালো মনে আছে। নেট কানেকশনের মধ্যেই শেষ করেছিলাম, প্রবলেম হয়নি। প্রবলেম হয়েছে যখন প্রণালীর দিকে ঢুকেছি তখন। হ্যাঁ, তো আমি প্রথমেই আপনাদের সাথে একটু প্রণালী নিয়ে কথা বলতে চাই। এখানে নতুন পুরাতন যারা আছেন প্রত্যেকেই উপকৃত হবেন যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। প্রণালী প্রণালী চেনার আগে আমরা একটা খাল চিনি। আমরা কিন্তু সবাই খাল চিনি। খালের দুই পার, অর্থাৎ দুই দিকে স্থল বেষ্টিত খাল। খালের দুই দিকে কি হয়? স্থল হয়। ধরেন এখানে একটা রিভার, নদী, আর এইখানে একটা ধরেন শস্য ক্ষেত। আমি আমি আপনি যেটা চিনি সেটাকে বলি। এই খালটা খনন করা হয়েছে কি জন্য? সরাসরি নদীর পানি শস্য ক্ষেতে দেওয়ার জন্য এটা খনন করা হলো। এই কারণে বলে যে খাল কেটে কুমির আনছে। কারণ আপনার বাড়িটা হলো এখানে আর কুমিরটা ছিল এখানে। এই কুমিরটা খাল খনন করার পর এখানে চলে আইছে। এই কারণে হচ্ছে খাল কেটে কুমির আনা হয়েছে। যাই হোক, আপনাদেরকে খাল পড়াচ্ছি না, আপনাদের পড়াচ্ছি হচ্ছে প্রণালী। খাল আর প্রণালীর কাজ একই, কিন্তু খাল আর প্রণালীর মধ্যে বেসিক পার্থক্য হলো খালটা হচ্ছে কৃত্রিম, খনন করা হয়। প্রণালীটা হচ্ছে প্রাকৃতিক, এটা খনন করা হয় নাই, এটা প্রাকৃতিক কারণেই কোনো না কোনো ভাবে সৃষ্টি হয়েছে। তাহলে এই প্রণালী খোঁজার আমাদের কি দরকার? এই প্রণালী কেন খুঁজে আমরা বের করলাম? কারণ হচ্ছে এই প্রণালী দিয়ে, ধরেন আমরা যদি এই জায়গার কথাটা বলি, এইখানে একটা সাগর আছে। এই সাগরটার নাম হচ্ছে বেরিং সাগর। এই বেরিং সাগর থেকে আবার যদি, এটা হলো এশিয়া, এই পাশটা হচ্ছে এশিয়া মহাদেশ, এই টোটালটা হচ্ছে এশিয়া। তাহলে আমরা মানচিত্রের এই পাশে দেখবো আমেরিকা। তার মানে পূর্ব পশ্চিম ব্যাপারটা হলো যখন মিলিয়ে ফেলবো তখন এক জায়গা হয়ে যাবে। অর্থাৎ এই বেরিং সাগর পাড়ি দিব, পাড়ি দিলে যেটা পাবো সেটা হলো আমেরিকা। আমেরিকা যেটার সাথে সংযোগ করবে এটার নাম হলো চুক্সি সাগর। এখন বেরিং সাগর থেকে চুক্তি সাগর যাওয়ার উপায় কি? তো বেরিং সাগর থেকে চুক্তি সাগর যাইতে গেলে যে ঘটনাটি ঘটলো, আবিষ্কার হলো একটি প্রণালী, একটা সরু পথ আবিষ্কার হলো। তাহলে দেখেন, এই একটা প্রণালী, যে প্রণালীর নাম আমরা দিলাম বেরিং প্রণালী। এখন প্রণালীর কাজ হচ্ছে দুইটি জলসীমানাকে, যেমন মহাসাগর, সাগর কিংবা উপসাগরকে সংযুক্ত করবে, আর দুইটি স্থলভাগকে আলাদা করে দিবে। কাউকে ভিডিও অন পাচ্ছি না, নিরামিষ লাগছে, কেমন যেন মনে হচ্ছে। কেমন কেমন যেন লাগছে আর কি ক্লাসটা। যাই হোক, যদি মন চায় ভিডিও অন করেন। তাহলে কি দেখতে পেলাম? বিভ্রান্ত হওয়ার কিছু নাই। গতদিন যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করেছি। আরো কিছু বিষয় দিব, নতুন কিছু বিষয় থাকবে। তাহলে বেরিং সাগর পাড়ি দিলে আমরা কোথায় গিয়ে পৌঁছবো? চুক্তি সাগরে। পাড়ি দেওয়ার জন্য একটা সরু রাস্তা বের করলাম যার নাম বেরিং প্রণালী। আমি বলেছি একটা প্রণালী কি করবে? একটা জলসীমানা আর একটা জলসীমানার সাথে কি করবে? সংযুক্ত করবে। এই কারণে দুইটা স্থল সীমানা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটেছে, দুইটি জলসীমানা সংযুক্ত হয়েছে, সেই দুইটি জলসীমানার নাম হচ্ছে বেরিং সাগর আর চুক্তি সাগর। আর দুইটি স্থল সীমানা আলাদা হয়েছে, সেটির নাম হচ্ছে এশিয়া। আর এখানে ঢুকলে আপনি পাবেন আলাস্কা। এই আলাস্কা ছিল রাশিয়ার। 1867 সালে মাত্র 72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে এই আলাস্কা যুক্তরাষ্ট্রের কাছে সেল করে দেয়। যদিও এইখানে রয়েছে কানাডা।
কানাডা, আর যুক্তরাষ্ট্র হচ্ছে এখানে ইউএসএ, এখানে মেক্সিকো, এখানে মধ্য আমেরিকার দেশ, এখানে ক্যারিবিয়ান অঞ্চল, এটা মেক্সিকো গালফ। এই টোটালটা মিলে হচ্ছে উত্তর আমেরিকা। 1 2 3, তিনটা উত্তর অঞ্চলে, এখানে 7টা, এখানে 13টা, 13 আর 7 20 আর 3 23। এই 23টি স্বাধীন দেশ নিয়ে হলো উত্তর আমেরিকা মহাদেশ। তাহলে আমরা বেরিং সাগর দিয়ে চুক্তি সাগর যখন যাব তখন দেখতে পাবো আমেরিকা মহাদেশ। তাহলে আমরা বেরিং প্রণালীটাকে কি বলতে পারি? আমরা বলতে পারি এটি বেরিং সাগর ও চুক্তি সাগরকে সংযুক্ত করেছে, আর এশিয়া থেকে উত্তর আমেরিকাকে আলাদা করেছে। অপশনে যদি উত্তর আমেরিকা না থাকে, আমেরিকা থাকে, আপনি দিতে পারবেন, তবে আমেরিকাকে আলাদা করে নাই। আমেরিকা মানে আর একটা আমেরিকা আছে, যার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা। এখানেও 12টি স্বাধীন দেশ রয়েছে। এই এটাকে পৃথক করেছে যে খালটি গতদিন আপনাদেরকে দেখিয়েছি, এই খালটির নাম হচ্ছে পানামা খাল। পানামা খাল। তাহলে দুই আমেরিকাকে পৃথক করে নাই বেরিং প্রণালী, পৃথক করেছে হচ্ছে উত্তর আমেরিকাকে পৃথক, অথবা আলাস্কাকে পৃথক করেছে। কার থেকে? এশিয়া থেকে আলাস্কাকে পৃথক করেছে। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। একটা প্রণালী আমাদের শেষ হলো। আশা করি এই প্রণালীটি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এখানেই দেখতে পাবেন রাশিয়া, এখানে দেখতে পাবেন কি রাশিয়া, এটা হলো রাশিয়া। এখানে দেখতে পাইলেন রাশিয়া, এখানে আরেকটা সাগর পাবেন, তার এদিকে একটা দেশ পাবেন, নাম হলো জাপান। এদিকে পাবেন ওকটস্ক সাগর, ওকটস্ক সাগর পাবেন, এই ওকটস্ক সাগর পাবেন। এদিকে আসলে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া পাবেন, এদিকে শাখালিন দ্বীপ পাবেন। ওকটস্ক সাগর এখান দিয়ে এসে যেখানে মিলিত হবে সেটির নাম হলো জাপান সাগর, এটির নাম হচ্ছে জাপান সাগর। এটির নাম কি? জাপান সাগর। যেহেতু জাপান এইদিকে, এটার নাম জাপান সাগর, আমরা বুঝতে পেরেছি। এটার নাম নর্থ কোরিয়া, এটার নাম সাউথ কোরিয়া। এখানে একটা প্রণালী হয়েছে, এই প্রণালীর নাম যেটা সংযুক্ত করেছে ওকটস্ক সাগরকে আর জাপান সাগরকে সংযুক্ত করেছে, এই প্রণালীর নাম তাতার প্রণালী। তাতার প্রণালী। এই তাতার প্রণালী, তয়কার তয়কার র, তাতার প্রণালী, এটি সংযুক্ত করেছে ওকটস্ক সাগর আর জাপান সাগরকে। এটি পৃথক করেছে, এটি পৃথক করেছে জাপানকে আর শাখালিন দ্বীপকে। শাখালিন দ্বীপ জাপানকে এবং শাখালিন দ্বীপকে পৃথক করেছে। শাখালিন দ্বীপকে পৃথক করেছে এই প্রণালীটি। তাহলে আপনারা লিখবেন তাতার প্রণালী। তাতার প্রণালী লেখেন, লেখেন ওকটস্ক সাগর যোগ জাপান সাগর, ওকটস্ক সাগর যোগ জাপান সাগর, জাপান বিয়োগ শাখালিন দ্বীপ, জাপান বিয়োগ শাখালিন দ্বীপ। আবার এখান দিয়ে জাপান সাগর গিয়ে মিলবে পূর্ব চীন সাগরের সাথে, পূর্ব চীন সাগরের সাথে মিলবে। আর পূর্ব চীন মানে চীনের পূর্ব, এদিক দিয়ে রয়েছে মঙ্গোলিয়া, এটা হচ্ছে চীন, চায়না।
এই রাষ্ট্রটার নাম হচ্ছে চায়না। পূর্ব চীন সাগর মিলছে কার সাথে? জাপান সাগরের সাথে। এখানে একটা প্রণালী হয়েছে, সেটি হলো জাপান থেকে 2 কোরিয়া আলাদা হয়ে গেছে, আর জাপান সাগর আর পূর্ব চীন সাগর সংযুক্ত হয়েছে। এই কারণে এই প্রণালীর নাম হচ্ছে কোরীয় প্রণালী। তাহলে লিখবেন কোরীয় প্রণালী। কোরীয় প্রণালী, জাপান সাগর যোগ পূর্ব চীন সাগর, 2 কোরিয়া বিয়োগ জাপান। কোরীয় প্রণালী, জাপান সাগর যোগ পূর্ব চীন সাগর, 2 কোরিয়া বিয়োগ জাপান। 2 কোরিয়া বিয়োগ জাপান। নামাজে ব্রেক কটায়? 20-এ। 2 কোরিয়া বিয়োগ জাপান। তাহলে কি দিবেন? জাপান সাগর যোগ পূর্ব চীন সাগর, 2 কোরিয়া বিয়োগ জাপান। এটা হলো কোরীয় প্রণালী। এই চায়নার ঠিক এইখানে পাবেন আরেকটা রাষ্ট্র, যেটা চীনা প্রজাতন্ত্র, এটার নাম তাইওয়ান। এই পূর্ব চীন সাগর এখান দিয়ে এসে সংযুক্ত হবে যার সাথে, তার নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। এখানে একটা প্রণালী হয়েছে, চীন আর তাইওয়ান আলাদা হয়ে গেছে, পূর্ব চীন সাগর আর দক্ষিণ চীন সাগর সংযুক্ত হয়েছে। এটাকে বলা হয় ফরমোজা প্রণালী। ফরমোজা বা এর আরেক নাম হচ্ছে তাইপে প্রণালী। তাইপে, ফরমোজা প্রণালী বা তাইপে প্রণালী এর আরেক নাম। তাহলে দেখেন আমরা বেশ কিছু প্রণালী পেয়ে গেছি। আমরা বেরিং প্রণালী, তারপরে তাতার প্রণালী, তারপরে কি পেলাম? কোরীয় প্রণালী, ফরমোজা প্রণালী। ফরমোজা প্রণালী কি করলো? যা পূর্ব চীন সাগর দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করলো আর পৃথক করে দিল চীন এবং তাইওয়ানকে। তাহলে ফরমোজা প্রণালীতে লেখেন পূর্ব চীন সাগর যোগ দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর যোগ দক্ষিণ চীন সাগর। লেখেন চায়না বিয়োগ তাইওয়ান। চায়না বিয়োগ তাইওয়ান। চায়না বিয়োগ তাইওয়ান। আমরা যদি আরেকটু নিচে নামি, এখানে নেপাল পাবো, ভুটান পাবো, তারপরে পাবো ভারত। ভারত, এখানে পাবো শ্রীলঙ্কা, এখানে পাবো কি? এখানে পাবো বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর এদিক দিয়ে আলাদা হয়ে গেল, আলাদা করে দিল ভারত আর শ্রীলঙ্কাকে। ভারত আর শ্রীলঙ্কাকে। এখানে আসলে আমরা আরব সাগর পাবো, এখানে আসলে আমরা মান্নার সাগর পাবো, এখানে আসলে আমরা ভারত মহাসাগর পাবো। এই যে যে প্রণালীটি দেখতে পাচ্ছেন, আমি রেড কালার দিয়ে যে কটা ময়ের মতো আর্ট করেছি, এগুলি প্রণালী। এখানে দেখতে পাচ্ছেন ভারত আর শ্রীলঙ্কা আলাদা হয়ে গেছে, আর বঙ্গোপসাগর মান্নার সাগরের সাথে সংযুক্ত হয়েছে। এটার নাম পক প্রণালী। পক খুব জনপ্রিয় প্রণালী, পরীক্ষায় আসে। পক প্রণালী এটার নাম। তাহলে পক প্রণালী দেখলাম কি করলো? পক প্রণালী ভারত আর শ্রীলঙ্কাকে আলাদা করে দিল, পরীক্ষায় বারবার আসছে এটি। আর সংযুক্ত করলো কাকে কাকে? বঙ্গোপসাগরের সাথে মান্নার সাগর। অপশনে যদি মান্নার সাগর না পান, তাহলে উত্তর হবে আরব সাগর। যদি আরব সাগর মান্নার সাগর কোনোটাই না থাকে, উত্তর হবে ভারত মহাসাগর। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত আজানের আগে অর্থাৎ নামাজের আগে এই পর্যন্ত শেষ করলাম।
এই অঞ্চলটা দেখবো আমরা দক্ষিণ পূর্ব এশিয়া খুব দ্রুত। আর 20 মিনিটের মধ্যে আমরা সব প্রণালী শেষ করব, নতুন ক্লাসে ঢুকবো। সে পর্যন্ত অপেক্ষা করেন, ভালো থাকেন। 10 মিনিট পরে আমরা ফিরে আসব নামাজের পর। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك
إنك لا تخلف الميعاد بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان
كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় ও তার প্রেমে যেন এমন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর সেই প্রেমে সাড়া দিতে মন ছুটে যায় ও তার প্রেমে যেন এমন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা সিজদায় সিজদায় হয় অবনত সিজদায় সিজদায় হয় অবনত উৎসব জাগে যেন মনের পাড়ায় খোদার প্রেমে যেন এমন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমে যেন এমন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় ও তার প্রেমে যেন এমন হারা।
আহ আবার ফিরে আসলাম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ছিলাম হচ্ছে পক প্রণালীতে, তাই তো? এদিকে জায়গা কমে গেছে, একটু কিছু মুছে ফেলতে হবে, তারপরে দেখাইতে হবে আর কি। এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। তো এখানে আমরা যখন এদিক দিয়ে বাংলাদেশ পাবো, মায়ানমার পাবো, আবার বৃহত্তম দেশ ইন্দোনেশিয়াও রয়েছে। ইন্দোনেশিয়ার একটা দ্বীপ রয়েছে, নাম হলো সুমাত্রা। আর এখানে রয়েছে জাভা, জাভা দ্বীপ। এখানে রয়েছে জাভা সাগর, এটা হলো মালয়েশিয়া। একটু খেয়াল করেন, এখানে দিয়েছিলাম কি শ্রীলঙ্কা। একটু খেয়াল করেন, এই জাভা সাগর এখান দিয়ে গিয়ে এখানে মিলিত হলো, অর্থাৎ এটা হলো বঙ্গোপসাগর। জাভা সাগর মিলিত হলো কার সাথে? বঙ্গোপসাগরের সাথে। তাহলে জাভা সাগর আর বঙ্গোপসাগর সংযুক্ত হলো, এই কারণে মালয়েশিয়া আর সুমাত্রা আলাদা হয়ে গেল। তাহলে এই প্রণালীর নাম হলো মালাক্কা প্রণালী। আমরা লিখব মালাক্কা প্রণালী। লেখেন মালাক্কা প্রণালী। আমি বলে দিচ্ছি কি লিখবেন। মালাক্কা প্রণালী লেখেন জাভা সাগর যোগ বঙ্গোপসাগর, আর মালয়েশিয়া বিয়োগ সুমাত্রা, সুমাত্রার ব্র্যাকেটে ইন্দোনেশিয়া লিখবেন। জাভা সাগর যোগ বঙ্গোপসাগর আর মালয়েশিয়া বিয়োগ সুমাত্রা, মালয়েশিয়া বিয়োগ সুমাত্রা। সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপ। তার মানে এখানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া আলাদা হয়ে গেছে। আবার দেখেন, ইন্দোনেশিয়ার এই দুইটা দ্বীপই আলাদা হয়েছে। এই জাভা সাগর থেকে আরেকটা প্রণালী এদিক দিয়ে আসছে, সেটি মিলছে ভারত মহাসাগরের সাথে। অর্থাৎ জাভা সাগর যোগ ভারত মহাসাগর, অর্থাৎ জাভা সাগর আর ভারত মহাসাগর সংযুক্ত হয়েছে, আর সুমাত্রা দ্বীপ আর জাভা দ্বীপ পৃথক হয়েছে। সুমাত্রা দ্বীপ আর জাভা দ্বীপ পৃথক হয়েছে। এই প্রণালীটির নাম সুন্দা প্রণালী। কি প্রণালী? সুন্দা প্রণালী। সুন্দা প্রণালীর নাম হচ্ছে সুন্দা প্রণালী। জাভা সাগর আর ভারত মহাসাগর সংযুক্ত হয়েছে, জাভা দ্বীপ আর সুমাত্রা দ্বীপ পৃথক হয়েছে, এটার নাম সুন্দা প্রণালী। এই সাইড শেষ, এই দিকটা শেষ, শেষ করে দিয়েছি। এখানে যে গুরুত্বপূর্ণ প্রণালী ছিল পড়িয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? এবার আমাদের রাশিয়া, এই যে রাশিয়া, এই জায়গায় আসলে আমরা পাবো কৃষ্ণ সাগর। এরপরে এই কৃষ্ণ সাগরে এসে যুক্ত হয়েছে মর্মর সাগরের সাথে। মর্মর সাগর, কৃষ্ণ সাগর যুক্ত হয়েছে মর্মর সাগরের সাথে। এই মর্মর সাগর আবার গিয়ে যুক্ত হবে এজিয়ান সাগরের সাথে। এখানে দুইটি প্রণালী হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা, কারণ রাশিয়ার একদিকে দক্ষিণ দিকে সম্প্রসারণ নীতি, অর্থাৎ এই দিকে তার বিস্তার ঘটাতে হবে, উত্তরে ঘটানোর কায়দা নাই, এই দিকে ঘটানোর কায়দা নাই, এই দিকে ঘটানোর কায়দা নাই। পানি ঘটাইতে হলে এই দিকে ঘটাইতে হবে। এই কারণে এই যে যে দুইটা প্রণালী, একটার নাম হচ্ছে কৃষ্ণ সাগর আর মর্মর সাগরে হয়েছে বসফরাস, আর একটা হলো মর্মর আর এজিয়ান মিলে হয়েছে দার্দানেলিস। এই দুইটা প্রণালীতে রাশিয়া কর্তৃত্ব স্থাপন করতে চায় সব সময়। এখানে
কৃষ্ণ সাগর আর মর্মর সাগরের কারণে যেটি ঘটেছে সেটি হলো এশিয়া আলাদা হয়ে গেছে। এইদিকে আসলে আপনি যে মহাদেশটি পাবেন এর নাম হলো ইউরোপ মহাদেশ। এটা হলো ইউরোপ। এখানে 48টা স্বাধীন দেশ আছে। এটা এশিয়া মহাদেশ। এখানে 44টা স্বাধীন দেশ আছে। আপনারা কি লাল কালি বুঝতে পারেন? আমাকে একটু কমেন্টস করেন। কেমন দম ধরে আছেন সবাই, কিচ্ছু বুঝতে পারতেছি না। লাল কালি বুঝতে পারতেছেন কিনা? কারো ভিডিও অন করা নাই, সবাই অন্ধকারে পর্দার আড়ালে থাকলে আমার মোটিভেশন কিভাবে আসবে, আমার মনোযোগ কিভাবে আসবে বলেন? দুই একজন একটু ভিডিও অন করে রাখেন না ভাই, তাহলে একটু সুবিধা হবে। আমি বুঝতে পারবো যে আপনার আপনার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবো যে আসলে আমি বোঝাতে পারতেছি কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কি নাম? মিশেল নাকি? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। আরো যদি কেউ পারেন করেন। দেখেন, বসফরাস প্রণালী কি করলো? কৃষ্ণ সাগর আর বর্মর সাগরকে সংযুক্ত করলো। আর কি করলো? এই যে এশিয়া, এই যে ইউরোপ, এশিয়ার ইউরোপকে আলাদা করে দিল। তাহলে বসফরাস প্রণালী, সুন্দা প্রণালী আরেকবার বলবো। এই যে সুমাত্রা দ্বীপ, এই যে এটা এটা সুমাত্রা দ্বীপ, এটা জাভা দ্বীপ, এই দুইটা আলাদা হয়ে গেছে। জাভা সাগর আর ভারত মহাসাগর সংযুক্ত হয়েছে, এই যে এটা। তাহলে বসফরাস প্রণালী কি করলো? বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপকে আলাদা করে দিল। এশিয়া থেকে ইউরোপকে আলাদা করে দিল। কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে সংযুক্ত করলো। কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে সংযুক্ত করে। কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে সংযুক্ত করে যে প্রণালী, তার নাম বসফরাস প্রণালী। এবার দেখেন, মর্মর সাগর আর এজিয়ান সাগর সংযুক্ত হয়েছে। এখানে একটা রাষ্ট্র রয়েছে যার নাম তুরস্ক। অটোমান সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য, এই জায়গাটা, তার একটা অংশ রয়েছে, সেই অংশের নাম হলো ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল ছিল তুরস্কের এক সময় রাজধানী, পূর্ব রাজধানী। বর্তমান তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। আঙ্কারা। এখন এই তুরস্ক থেকে ইস্তাম্বুল আলাদা হয়ে গেছে যে প্রণালীর কারণে, সেই প্রণালীর নামই হচ্ছে দার্দানেলিস প্রণালী। আর সংযুক্ত করেছে মর্মর সাগর আর এজিয়ান সাগরকে। মর্মর সাগর আর এজিয়ান সাগরকে সংযুক্ত করেছে, এর নাম হচ্ছে দার্দানেলিস প্রণালী। দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন দার্দানেলিস প্রণালী আর বসফরাস প্রণালী। দার্দানেলিস, দুই, তুরস্ক থেকে ইস্তাম্বুল আলাদা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, সমস্যা হবে না। এই জায়গায় আরেকটা সাগর রয়েছে, এটার নাম ভূমধ্য সাগর। এখানে ইউরোপের একটা দেশ রয়েছে, এটা স্পেন। আর এখানে আফ্রিকার একটা দেশ রয়েছে, এটার নাম মরক্কো। এটা আফ্রিকা মহাদেশ। যদিও জায়গার অভাবে আপনাদেরকে আফ্রিকা সেইভাবে দেখানো সম্ভব নয়, তারপরেও যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি। আফ্রিকা মহাদেশ, এই দেশটা, এই মহাদেশটার নাম আফ্রিকা। এখানে 54টি দেশ রয়েছে। এখানে একটা সাগর রয়েছে, এটার নাম লোহিত সাগর। এটা এখান দিয়ে এসে
যেখানে এসে মিলছে এটার নাম এজিয়ান সাগর। এক্সাক্ট হবে না, বুঝে নিতে হবে, কারণ বোর্ডের আমি পুরো বোর্ড পাচ্ছি না ক্যামেরায়, যার কারণে কনজিস্টেড হয়ে যাচ্ছে। কিছু করার নাই, বুঝে নিতে হবে। এই যে ভূমধ্য সাগর স্পেন আর মরক্কোকে আলাদা করে দিয়েছে এবং ও গিয়ে পতিত হয়েছে যেখানে, তার নাম আটলান্টিক মহাসাগর। তার নাম আটলান্টিক মহাসাগর। তাহলে পরীক্ষায় কিছুদিন আগে একটা পরীক্ষায় আসছিল ভূমধ্য সাগর কোন মহাসাগরে সংযুক্ত হয়েছে। তাহলে ভূমধ্য সাগর সংযুক্ত হয়েছে কোথায়? আটলান্টিক মহাসাগরে সংযুক্ত হয়েছে। এই যে ভূমধ্য সাগর আটলান্টিকে সংযুক্ত হয়েছে, এই কারণে স্পেন আর মরক্কো আলাদা হয়ে গেছে। এর নাম জিব্রাল্টার প্রণালী। এর নাম জিব্রাল্টার প্রণালী। এর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। খুবই জনপ্রিয়, জনপ্রিয় এই কারণেই পরীক্ষায় আসে জিব্রাল্টার প্রণালী। তাহলে জিব্রাল্টার প্রণালী কি করলো? ভূমধ্য সাগর আর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করলো, আর স্পেন আর মরক্কোকে আলাদা করলো, অথবা ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করলো, এই জিব্রাল্টার প্রণালী। আবার দেখেন লোহিত সাগর এজিয়ান সাগরে সংযুক্ত হলো। এখানে একটা দেশ আছে এশিয়ার, তার নাম ইয়েমেন। এখানে একটা দেশ আছে আফ্রিকার, তার নাম জিবুতি। জিবুতি, যুবতী না, জিবুতি। এই জিবুতি থেকে ইয়েমেন আলাদা হয়ে গেছে, মানে আফ্রিকা থেকে এশিয়া আলাদা হয়ে গেছে। এই প্রণালীর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী। এই প্রণালীর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। প্রণালীর নাম হচ্ছে কি? বাবেল মানদেব প্রণালী। কি করলো? লোহিত সাগরের সাথে এজিয়ান সাগর সংযুক্ত হলো। আর কি হলো? এশিয়া থেকে আফ্রিকা অথবা ইয়েমেন থেকে জিবুতি পৃথক হয়ে গেল। আমরা এখানে আসলে আরেকটা প্রণালী পাবো গুরুত্বপূর্ণ। এটা হলো মেক্সিকো উপসাগর। এটা গিয়ে পৌঁছাবে আটলান্টিক মহাসাগরের সাথে, এই কারণে আলাদা হয়ে যাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। এই অংশের নাম হচ্ছে ফ্লোরিডা। এখানে একটা রাষ্ট্র রয়েছে যার নাম কিউবা। এই কিউবা থেকে ফ্লোরিডা পৃথক হয়ে যাবে, যুক্ত হবে মেক্সিকো উপসাগর আর আটলান্টিক মহাসাগর। এটাকে বলা হয় ফ্লোরিডা প্রণালী। এই প্রণালীর নাম ফ্লোরিডা প্রণালী। আই রিপিট, আই রিপিট, মেক্সিকো উপসাগর আর আটলান্টিক মহাসাগর সংযুক্ত হবে। ও এখানে হ্যাঁ, এজিয়ান তো আগে একবার লিখছি, সরি, থ্যাংক ইউ সো মাচ। এখানে এডেন হবে। এডেন উপসাগর, ইয়েস। কে লিখছে? তামান্না আক্তার, থ্যাংক ইউ তামান্না। দেখেন মেক্সিকো উপসাগর যুক্ত হবে আটলান্টিক মহাসাগরে, এই কারণে ফ্লোরিডা থেকে পানামা আলাদা হবে। এটার নাম ফ্লোরিডা প্রণালী। এটার নাম ফ্লোরিডা প্রণালী। জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ সব প্রণালী শেষ, আর যা আছে খুব গুরুত্বপূর্ণ না, তারপরেও কিছু দেখাই দিব, আর না দেখাইলেও চলবে। মোটামুটি এইগুলোই আলোচনা এই জায়গায় গুরুত্বপূর্ণ।
এটা হলো আপনাদের অসমাপ্ত ক্লাস শেষ করলাম, গত দিনের অসমাপ্ত কাহিনী শেষ করলাম। এখন কিছু কথা লিখবেন, আমি বলবো আপনারা লিখবেন। লেখেন মহাদেশ 60টি, মহাদেশ 60টি। এক নম্বরে লেখেন ফ্লোরিডা প্রণালী। আবার বলবো, এই যে দেখেন, এই যে ফ্লোরিডা, এটা হলো যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য। এই ফ্লোরিডা থেকে কিউবা আলাদা হয়ে গেছে, আর মেক্সিকো উপসাগর আটলান্টিক মহাসাগরে গিয়ে যুক্ত হয়েছে। অর্থাৎ ফ্লোরিডা বিয়োগ কিউবা, মেক্সিকো উপসাগর যোগ আটলান্টিক মহাসাগর। লেখেন মহাদেশ 60টি। এক নম্বরে লেখেন এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ। লেখেন আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ এটি। যেভাবে বলবো এইভাবে লিখবেন। আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ এটি। আপনাদের একটা ক্লাস মিসিং এর কারণে আপনাদের মোট ক্লাস হবে 8টি। মোট ক্লাস হবে কয়টি? 8টি। 8টি ক্লাসের মধ্যে এই একটা ক্লাস দুইবার হয়ে গেল মিসিং এর কারণে, নেটের কারণে। আমরা আপনাদের হয়তো লেকচার প্ল্যান দিয়েছে, না হলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন ক্লাসগুলো আপনাদের হবে। আপনাদের এই ম্যাপের উপরে একটাই ক্লাস হবে, আর ক্লাস হবে না। আপনাদের ম্যাপ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন। মানচিত্র সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন। সবাইকে কি করে দেওয়া যাবে, মানে কথা বলতে পারবে? হ্যাঁ, একসাথে। রাইট, রাইজ হ্যান্ড। আপনারা যারা আমার সাথে কথা বলতে চান তারা রাইস হ্যান্ডে ক্লিক করলেই পারবেন। যারা কথা বলতে চান, মানচিত্র সম্পর্কিত ক্লাস এখানে শেষ। এমনিতে কিছু লিখাবো এখন এশিয়া বা বিভিন্ন মহাদেশ নিয়ে, তারপরে শেষ হবে। কিন্তু যারা কথা বলতে চান সরাসরি মানচিত্র নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আপনাদের মোট ক্লাস নিব 8টি। একটি ক্লাস শেষ হয়েছে, দ্বিতীয় ক্লাস কি হবে আমি বলে দিচ্ছি আপনাদের। আপনাদের প্রয়োজনে লিখে নেবেন। মহাদেশ আলোচনা হবে 2 এবং 3 নাম্বার লেকচার। লেকচার 2 এবং 3-এ আমরা মহাদেশগুলো আলোচনা করব। ইতিমধ্যে অনেকেই সেই ক্লাসগুলি করেছেন। আমরা 2 এবং 3 নাম্বার লেকচারে সবগুলি মহাদেশ নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ দেশ নিয়ে। 4 নাম্বার লেকচারে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিহাসের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চুক্তি, বিপ্লব এগুলো থাকবে। 5 নম্বরে আমরা আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ জাতিসংঘ, জাতিপুঞ্জ নিয়ে আলোচনা করব। 6 নম্বর ক্লাসে কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। 7 নম্বর লেকচারে পরিবেশগত ইস্যু ও কূটনীতি নিয়ে আলোচনা করব। 8 নম্বর লেকচারে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আপনাদের সিলেবাস, এর বাইরে কোনো ক্লাস হবে না। এখন আপনাদের এই মানচিত্র সম্পর্কিত কোনো বক্তব্য যদি থাকে আমাকে জানাতে পারেন।
দেখেন কোনো কথা নাই, কল করতে ইচ্ছে না করলে কমেন্টস করতে পারেন, না থাকলে আমরা সামনে আগাই। লেখেন এশিয়া মহাদেশ শিরোনাম করেছেন, কি লিখছেন? মানচিত্র থেকে শুধু প্রণালী পড়তে হবে, কি কি বিষয় মানচিত্র থেকে পড়তে হবে একটু বললে ভালো হতো। অ্যাকচুয়ালি প্রণালী না, এটা হলো মানচিত্রের ফাউন্ডেশন, অর্থাৎ মানচিত্রটা আপনাদেরকে শেখাইলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হলো, আরো 2টি মহাদেশের ক্লাস আছে, এগুলো মানচিত্রের ভেতরেই আলোচনা করলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের আর কি কি পড়তে হবে। মানচিত্রে প্রণালী পড়বেন, বিরোধপূর্ণ জায়গাগুলো পড়বেন, সীমারেখা পড়বেন, এবং গতদিন আরো কিছু আলোচনা করেছি সেগুলি দেখবেন। মানচিত্র থেকে স্পেশালি যে প্রশ্ন হবেই ব্যাপারটা তা কিন্তু না, প্রশ্ন হতেও পারে নাও পারে, কিন্তু পরবর্তী ক্লাসগুলো থেকে প্রশ্ন হবে এবং বলে দিব। পড়েছি, কমেন্টস পড়েছি, তার আমি বলে দিব যে কি কি হবে। আচ্ছা, লেকচার কি সব পড়তে হবে? শেষে কি সব, কি লিখছে? মা কাজটা একটু সরান্ত। লেকচার শিট কি সব পড়তে হবে? লেকচার শিটের একটু পড়েন এবং প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন মহাদেশ ভিত্তিক। লেখেন আমরা এখন আলোচনায় আসব, সেটি হলো, লেখেন এশিয়ার স্বাধীন দেশ 44টি, এশিয়ার স্বাধীন দেশ 44টি, এশিয়ার স্বাধীন দেশ কয়টি? 44টি। লেখেন সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর, সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর, এটি 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর। লেখেন পূর্ব তিমুরের কাছ থেকে 2002 সালে স্বাধীনতা লাভ করে, লিখছেন। লেখেন আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ চীন, আয়তন ও জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ চীন।
হচ্ছে চীন। আয়তন ও জনসংখ্যা এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম মালদ্বীপ। আয়তন ও জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম মালদ্বীপ। আয়তন ও জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম মালদ্বীপ। লেখেন এশিয়া তথা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম ভারত। লেখেন এশিয়ায় কোনো হিন্দু রাষ্ট্র নেই। পরের লাইনে লেখেন এশিয়ায় কোনো হিন্দু রাষ্ট্র নেই। নিচে নোট লিখবেন, নোট। এশিয়ায় কোনো হিন্দু রাষ্ট্র নেই লিখে নিচে নোট লিখবেন, নোট। লেখেন আগে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। আগে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। আগে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। সংবিধান সংশোধনের মাধ্যমে 2006 সালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। আগে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। লেখেন এশিয়া তথা বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ এশিয়া তথা বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। লেখেন আয়তনে কাজাখস্তান। আয়তনে কাজাখস্তান। জনসংখ্যায় ইন্দোনেশিয়া। আয়তনে কাজাখস্তান, জনসংখ্যায় ইন্দোনেশিয়া। আয়তনে কাজাখস্তান, জনসংখ্যায় ইন্দোনেশিয়া। লেখেন এশিয়া তথা বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। এগুলো লাইন বাই লাইন লিখবেন, নিচে নিচে লিখবেন। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। লেখেন পৃথিবীতে দুইটি বিচ্ছিন্ন রাষ্ট্র রয়েছে। পৃথিবীতে দুইটি বিচ্ছিন্ন রাষ্ট্র রয়েছে। পৃথিবীতে দুইটি বিচ্ছিন্ন রাষ্ট্র রয়েছে। এক ইন্দোনেশিয়া, দুই জাপান। পৃথিবীতে দুইটি বিচ্ছিন্ন রাষ্ট্র রয়েছে। এক ইন্দোনেশিয়া, দুই জাপান।
1 ইন্দোনেশিয়া, 2 জাপান। বিচ্ছিন্ন বলতে এই দ্বীপগুলো আলাদা আলাদা, এক জায়গায় নাই। ওই যে একটু আগে দেখাইলাম না, এই যে দেখেন এরকম আলাদা আলাদা আলাদা, এরকম বিচ্ছিন্ন ভাবে আছে, এই জন্য এদেরকে বিচ্ছিন্ন রাষ্ট্র বলা হয়। লেখেন, এক দেশ দুই নীতি এটি চালু রয়েছে শুধু, এক দেশ দুই নীতি এটি চালু রয়েছে শুধু চীনে। এশিয়ার চীনে। এক দেশ দুই নীতি এটি চালু রয়েছে শুধু এশিয়ার চীনে। এক দেশ দুই নীতি এটি চালু রয়েছে শুধু এক চীনে। 2 নম্বরে লেখেন আফ্রিকা মহাদেশ। 2 নম্বরে লিখবেন আফ্রিকা মহাদেশ, এটা সেকেন্ড লার্জেস্ট। লেখেন দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। 2 নম্বরে লিখবেন আফ্রিকা মহাদেশ, লিখবেন দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। লেখেন স্বাধীন দেশ 48টি, সরি স্বাধীন দেশ 54টি, স্বাধীন দেশ 54টি, স্বাধীন দেশ কয়টি? 54টি। লেখেন সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। লেখেন এটি 2011 সালের 9 জুলাই। এটি শোনেন, আপনাদের সাম্প্রতিক যে ক্লাস নিব ওখান থেকে 2-3টা প্রশ্ন বা বেশিও কমন পাবেন, শুধু সাম্প্রতিকের জন্য পাবেন না, অন্য কারণেও পাবেন। অতএব এই 8টা ক্লাস মিস করবেন না। ধরেন আজকে একটা হলো টোটাল, এরপরের দিন দ্বিতীয় ক্লাসে ঢুকবো দক্ষিণ সুদান, কারণ আপনাদের পরীক্ষা মার্চ মাসে হবে, পরিকল্পনা চলছে। মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে ডাক্তারদের পরীক্ষা হবে। এটা খুবই অথেন্টিক নিউজ। এবং 41 এবং 42 পরপর 2 সপ্তাহে পরীক্ষা হবে। এক শুক্রবারে 41, পরের শুক্রবারে 42, এরকম পরীক্ষা হবে। সেটা মার্চের শেষে হতে পারে, এপ্রিলের শুরুতেও হতে পারে। অতএব এখন আর কালক্ষেপণ করা যাবে না, এখন পড়তে হবে, মডেল টেস্ট দিতে হবে, তাইলে আপনি ভালো করবেন। তাহলে আসেন আমরা আফ্রিকা মহাদেশ, এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, স্বাধীন দেশ 54টি, সর্বশেষ দক্ষিণ সুদান 9 জুলাই 2011 সুদান থেকে স্বাধীনতা লাভ করে। লেখেন 14 জুলাই 2011, 14 জুলাই 2011 জাতিসংঘের সদস্য পদ লাভ করে। 14 জুলাই 2011 জাতিসংঘের সদস্য পদ লাভ করে। দেখেন সুদান ফ্রান্সের উপনিবেশ ছিল। সুদান ফ্রান্সের উপনিবেশ ছিল। সুদান ফ্রান্সের উপনিবেশ ছিল। দেখেন আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া। আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ
আলজেরিয়া জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি আলজেরিয়া জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি নাইজেরিয়া আয়তন ও জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিসেলিস আয়তন ও জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিচেলিসটাই ভারত মহাসাগরের মধ্যে এসে পাবেন এদিকটা এসে পাবেন সিসেলিস আয়তন ও জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম সিসেলিস এবার লিখবেন 3 নম্বরে ইউরোপ মহাদেশ ইউরোপ ইউরোপ মহাদেশ 3 নম্বরে লেখেন ইউরোপ মহাদেশ স্বাধীন দেশ 48টি স্বাধীন দেশ 48টি সর্বশেষ স্বাধীন দেশ কসোভো কসোভো COSOVO সর্বশেষ স্বাধীন দেশ কসোভো KOSOVO সরি লেখেন এটি 2008 সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এটি 2008 সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে লেখেন এটি অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এটি অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল 2008 সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এটি অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল লেখেন আয়তনে ও জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া আয়তন ও জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া আয়তন ও জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশের নাম রাশিয়া আয়তন ও জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশের নাম ভ্যাটিকান সিটি আয়তন ও জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশের নাম ভ্যাটিকান সিটি আয়তন ও জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশের নাম ভ্যাটিকান সিটি এবার লেখেন ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর একমাত্র পোপ শাসিত রাষ্ট্র ভ্যাটিকান সিটি উপনিবেশ মানে কি উপনিবেশ মানে হচ্ছে বৈদেশিক শাসন যেমন ব্রিটিশরা আমাদেরকে শাসন করত বিদেশ থেকে এসে অর্থাৎ ব্রিটিশরা আমাদেরকে শাসন করত এই যে বৈদেশিক শাসন এটা হচ্ছে উপনিবেশ তো দেখেন ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর একমাত্র পোপ শাসিত রাষ্ট্র লেখেন পোপ হচ্ছে পোপ
পোপ হচ্ছে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরুর পদবী। পোপ হচ্ছে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরুর পদবী। পোপ হচ্ছে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরুর পদবী। লেখেন বর্তমান পোপের নাম। বর্তমান পোপের নাম পোপ ফ্রান্সিস। বর্তমান পোপের নাম পোপ ফ্রান্সিস। ব্র্যাকেটে লেখেন 266তম, বাড়ি আর্জেন্টিনায়। বর্তমান পোপের নাম পোপ ফ্রান্সিস, ব্র্যাকেটে লেখেন 266তম, বাড়ি আর্জেন্টিনায়। 266তম পোপ, বাড়ি আর্জেন্টিনায়। নাম হচ্ছে কি? পোপ ফ্রান্সিস। লেখেন ভ্যাটিকান সিটি পৃথিবীর একমাত্র নারী শূন্য রাষ্ট্র। ভ্যাটিকান সিটি পৃথিবীর একমাত্র নারী শূন্য রাষ্ট্র। ভ্যাটিকান সিটি পৃথিবীর একমাত্র কি? নারী শূন্য রাষ্ট্র। লেখেন এটিকে হোলি সিটি বলা হয়, পবিত্র সিটি, পবিত্র শহর বলা হয়। এটিকে হোলি সিটি বলা হয় বা পবিত্র সিটি, পবিত্র শহর বলা হয়। ভ্যাটিকান সিটিকে হোলি সিটি বা পবিত্র সিটি, পবিত্র শহর বলা হয়। লেখেন এর আয়তন, এর আয়তন 0.17 বর্গ মাইল। 0.17 বর্গ মাইল বা 0.44 বর্গ কিলোমিটার। আবারও বলছি 0.17 বর্গ মাইল বা 0.44 বর্গ কিলোমিটার। জেরুজালেমও হোলি সিটি, জাহিদুল ইসলাম। জেরুজালেমও হোলি সিটি, এটাও হোলি সিটি। এটা ইউরোপ পড়াচ্ছি, এশিয়া না। 0.44 বর্গ কিলোমিটার বা 107 একর। 107 একর, 107, 107 একর। 107 একর। 4 নম্বরে লেখেন উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ 4। ওদের মা ও বোন কোথায় থাকে? যার যার দেশে থাকে। ওরা সংসার ত্যাগী, সন্ন্যাস। লেখেন উত্তর আমেরিকা মহাদেশ। আর ইউরোপ আমেরিকায় তো জানেন যে এদের ম্যাক্সিমাম হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ, এবং একটা পর্যায়ে গিয়ে সন্তান 18 বছর হয়ে গেলে সন্তানের খোঁজ খবর রাখে না এবং বাবা মা বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের মতো না, এক জায়গায় পড়ে থাকতে হয় সারা জীবন। ওদের তো তা না, ওরা 5 বছর পর পর মডেল চেঞ্জ করে। বোঝেন নাই? আমাকে পুরা কপাল, সারা জীবন এক জায়গায় পড়ে থাকতে হয়। বোঝেন নাই? দুঃখ। দে হ্যাভ প্যাথেটিক লাইফ ইন ওল্ড এজ। এক্স্যাক্টলি। অবশ্যই ওরা ওল্ড লাইফে গিয়ে প্যাথেটিক লাইফ লিড করে, আর আমরা সারা জীবন প্যাথেটিক লাইফ লিড করি।
যারা সংসার করতেছে ওরা খুব হতাশ হয়ে যাবে আমার কথা শুনে। সংসারে প্রত্যেক দিন ঝগড়া, প্রত্যেক দিন দ্বন্দ্ব, অভিমান, কত কিছু থাকে। প্যারা লাগে না মাঝে মাঝে? প্যারা। ঠিক আছে, ওরা তো ওর লাইফে প্যাথেটিক লাইফ লিড করে, আমরা সারা জীবনই প্যাথেটিক লাইফ লিড করি। দেখবেন স্ত্রী স্বামীকে বলছে তোমার জন্য আমার জীবনটা খান খান হয়ে গেল, এমন ভাব যদি বিয়ে উনি না করতো তাইলে বোধহয় হলিউডে নায়িকা হইতো। আবার দেখবেন পুরুষ বলতেছে তোমারে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, এমন ভাব যে ও বিয়ে না করতে পারলে মনে হয় শাহরুখ খান হইতো। দুইজনের ভাব এরকম, বুঝতে পারছেন? কিছু নাই, প্যারাও নাই, তার আরো প্যারা বেশি। যার কিছু নাই দিল্লিকার লাড্ডু, খাইলে জানি কি ভালো লাগবে, খাইলে না বুঝবেন, খাইলেই ধরা। বুঝেন নাই? যার নাই তার প্যারাটা বেশি, তবে তার পরিধিটা ব্যাপক। মানে সে প্রতিদিন বিভিন্ন ব্যক্তিকে নিয়ে চিন্তা করতে পারে, কল্পনা স্বপ্নে বিভিন্ন ব্যক্তির কাছে চলে যেতে পারে, এটা সুযোগ রয়েছে। কিন্তু যে আটকে গেছে তালার মধ্যে, সে তো শেষ এক জায়গায়। বুঝতে পেরেছেন? যাই হোক, বললাম আর কি, এখন ওদের মা বোন এগুলোর আসলে হিসেব কিতাব ওদের নাই। কারণ ওই যে দায়িত্ব থাকে না, কন্ট্যাক্ট ম্যারেজ থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়, মা আর একজনের সাথে যায়, বাবা আর একজনের সাথে যায়। বুঝতে পেরেছেন? আমাদের সমাজেও তো এরকম হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে আমাদেরও তো সামাজিক এরকম বিপর্যয় দেখা যাচ্ছে। আর ছেড়ে না যেতে পারলেও যেটা বেড়েছে সেটা হচ্ছে কেউ এক জায়গা নাই, সেটা হলো পরক্রিয়ায় জড়িত হয়ে যাচ্ছে। স্বামী কি স্ত্রী কি দুইজনই পরক্রিয়ায় জড়িত হয়ে যাচ্ছে, পরের উপকার করছে। পরক্রিয়া মানে কি? পরের উপকার করে যে তাকে এক কথায় বলে পরক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এই ফান করলাম। যাই হোক, দেখেন উত্তর আমেরিকা মহাদেশ পবিত্র সিটি হলো কিভাবে? এখানে ধর্মকর্ম পালন করা হয়, ধর্মকর্মের দিক থেকে পবিত্র বলা হয়েছে। আর ওদের মধ্যে তো কামনা বাসনা নেই, ওরা তো সংসার ত্যাগী। আপনার আমার মতন বিয়ে করার কোনো কামনাই ওদের নাই, ওদের কোনো মানে সেক্সুয়াল ডিমান্ড নাই। ওখানে জাস্ট তপস্যা করা হয়, ধ্যান জ্ঞান করা হয়, ধ্যান জ্ঞানে মগ্ন থাকা হয়, এই কারণে এটা পবিত্র সিটি। বুঝেন নাই? হ্যাঁ, জাহিদুল ইয়া লাগায়েন না, গ্যাঞ্জাম লাগায়েন না। মেয়ে থাকলে কি অপবিত্র হয়ে যায় নাকি? উল্টাপাল্টা কথা বলতেছেন। বলতেছে মেয়ে নাই যে তাই পবিত্র শহর। এটা বললে মেয়েরা রাগ হয়ে যাবে, কেন মেয়েরা গেলে কি অপবিত্র হয়ে যাবে নাকি? বুঝতে পেরেছেন? যাই হোক, স্থানটি ওদের নিকট হচ্ছে পবিত্র। আচ্ছা, যাই হোক, বৃদ্ধ বয়সে যে আশ্রম, ওখানেই ওখানেই তাদের জীবন। ওদের মানে ব্যাপার হচ্ছে ওদের গৃহ, কামনা বাসনা, মানে চাওয়া পাওয়া এগুলো থাকে না ওদের। ওরা টোটালি প্রভু কিংবা গড, তার প্রতি সমর্পণ করেছে ওদের জীবনকে। আন্ডার হরমোনাল ইমব্যালেন্স আছে, এক্স্যাক্টলি এটা ইমব্যালেন্স করা হয়। এন্ড খুঁজে দেখা যাবে আন্ডার অন্য কান্ট্রিতে ওয়াইফ থাকে। জানি না আমি, অন্য কান্ট্রিতে ওয়াইফ থাকে কিনা আমি জানি না। যদি এরকম কিছু থাকে, ভ্যাটিকান সিটিতে সে ঢুকতে পারবে না, এটা সম্ভব না। গোপনে টোপনে থাকতে পারে, বাট ওখানে তাদের ওই হরমোনাল ইমব্যালেন্স করা হয়। বুঝতে পেরেছেন? ইমব্যালেন্সড করা না, এটাকে ডিজেবল করা হয়। এটা ইমব্যালেন্স না, এটাকে ডিজেবল করা হয় একবারে। ডিজেবল করার জন্য তো বেশি কিছু দরকার নাই। এই যে দেখবেন ভারতে তীর্থস্থানে বিভিন্ন সাধকরা আছে বিভিন্ন জায়গায়, এরাও ডিজেবল, বেশি কিছু দরকার নাই তো। ন্যাচারাল ভাবে আপনি তাদেরকে ডিজেবল করতে পারেন। একটা পুরুষ মানুষ তো এক গ্লাস বেলের মানে বেলপাতার রস খাইলেই তো সে শেষ, যে আজীবনের জন্য একদম ডিজলভ। বুঝেন নাই? শেষ, এই আর কি। তা আসেন, উত্তর আমেরিকা মহাদেশ লেখেন, লেখেন স্বাধীন দেশ 23টি,
স্বাধীন দেশ 23টি। সর্বশেষ স্বাধীন দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সর্বশেষ স্বাধীন দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। লেখেন এটি এটি 1981 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটি 1981 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1981 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। লেখেন আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা। জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা। জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কি? কানাডা। আর জনসংখ্যায় কি? যুক্তরাষ্ট্র। লিখেছেন আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। লেখেন দক্ষিণ আমেরিকা মহাদেশ স্বাধীন দেশ 12টি। দক্ষিণ আমেরিকা মহাদেশ স্বাধীন দেশ 12টি। সর্বশেষ স্বাধীন দেশ সুরিনাম। সর্বশেষ স্বাধীন দেশ সুরিনাম। দক্ষিণ আমেরিকা মহাদেশ স্বাধীন দেশ 12টি। সর্বশেষ স্বাধীন দেশ সুরিনাম। দেখেন এটি 1975 সালে নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে। এটি 1975 সালে নেদারল্যান্ড বা হল্যান্ড থেকে বা নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে। দেখেন আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল।
ব্রাজিল। আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ সুরিনাম। আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ সুরিনাম। এখানে আরেকটা মহাদেশ আছে, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, ওশেনিয়া। লেখেন ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, 6 নম্বরে লেখেন ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। লেখেন এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র আয়তন ও জনসংখ্যায়। এটি পৃথিবীর আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া এটি পৃথিবীর আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। লেখেন স্বাধীন দেশ 14টি। স্বাধীন দেশ 14টি। হ্যাঁ, ক্ষুদ্রতম মহাদেশ অবশ্যই। স্বাধীন দেশ কয়টি? 14টি। লেখেন সর্বশেষ স্বাধীন দেশ নাউরু। সর্বশেষ স্বাধীন দেশ নাউরু, এটি 1994 সালে। সর্বশেষ স্বাধীন দেশ নাউরু, এটি 1994 সালে জাতিসংঘ ওসি পরিষদ থেকে স্বাধীনতা লাভ করে। সর্বশেষ সদস্য নাউরু, এটি 1994 সালে জাতিসংঘ ওসি পরিষদ থেকে স্বাধীনতা লাভ করে। আপনাদের আগামী ক্লাস হবে ইতিহাসের উপরে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলোর উপরে হবে। এছাড়া আরো কিছু বিষয় আছে। তারপরে ক্লাস হবে জাতিসংঘের উপরে। লেখেন সর্বশেষ স্বাধীন রাষ্ট্র নাউরু, এটি 1994 সালে জাতিসংঘ ওসি পরিষদ থেকে স্বাধীনতা লাভ করে। এটা হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল, যে রাষ্ট্রগুলির পরাধীন ছিল বা কারো অধীনে ছিল না, এগুলোকে জাতিসংঘ অধীনস্থ ঘোষণা করে, তার আন্তর্জাতিক জোন হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের আন্ডারে থাকে। পরবর্তীতে এগুলোকে এক এক করে স্বাধীনতা দেওয়া হয়। এখনো আছে, যুক্তরাষ্ট্রের অধীনে আছে কুইস আইল্যান্ড, ওসি পরিষদের অন্তর্ভুক্ত। উত্তর দিয়েছি। লেখেন এরপরে আরেকটা মহাদেশ আছে দক্ষিণ দিকের চতুর্দিকে, এটা হলো অ্যান্টার্কটিকা মহাদেশ, জনবসতিহীন। লেখেন অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ। লেখেন জনবসতিহীন মহাদেশ। এই অরেঞ্জ কান্ট্রি মানে কি আবার? জাহিদুল ইসলাম উল্টাপাল্টা লিখতেছেন কেন? লেখেন জনবসতিহীন মহাদেশ। লেখেন 80 থেকে 90% বরফে ঢাকা। 80 থেকে 90% বরফে ঢাকা। ক্লাসে আর আগের মতো আনন্দ নাই, কেন যেন সব ঘুমায় পড়ছে, ঝিমায় পড়ছে, কি যেন হইছে সব। শীতে জমে গেছেন সবাই। এই শেষ সময়ে যদি এরকম হয়
তীরে এসে যদি টরি ডুবান তাহলে হবে? আগের মতো আর সেই আনন্দ নাই, আনন্দ মাটি হয়ে গেছে সবার, কেন যেন জানি না। এরকম হইলে হবে না। লেখেন, 80 থেকে 90% বরফ লিখছেন। কেন 7টা আবার আছে? এই আবার তাহলে দেখেন, লেখেন কি দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম সুরিনাম। ওসি মানে তো বলছি, এর ইংরেজি হলো ট্রাস্টিশিপ কাউন্সিল। যে দেশ, যে অঞ্চলগুলো কারো অধীনে ছিল না, বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এইগুলোকে জাতিসংঘ তার অঞ্চল হিসেবে ঘোষণা করে এবং জাতিসংঘের যে স্থায়ী সদস্য 5টি, যাদেরকে P5 বলা হয়, পার্মানেন্ট 5, তাদের অধীনস্থ ছিল। এই 5টা দেশের অধীনে ছিল, এক এক করে তাদেরকে স্বাধীনতা দেয়। 1994 সালে নাউরুকে স্বাধীনতা দিয়ে ওসি পরিষদের কাজ স্থগিত হয়। ওসি পরিষদ এখনো আছে কিন্তু তার কার্যক্রম নাই, তবে ওসি অঞ্চল এখনো আছে। কুইস আইল্যান্ড যুক্তরাষ্ট্রের। লেখেন, এই মহাদেশের খনিজ পদার্থ খনিজ কয়লা, চুনা পাথর, কয়লা, চুনা পাথর, লেখেন এখানে পেঙ্গুইন, শ্বেত ভাল্লুক ও সিল মাছ পাওয়া যায়। পেঙ্গুইন, শ্বেত ভাল্লুক ও সিল মাছ পাওয়া যায়। সিল মাছ পাওয়া যায়। আগামী ক্লাসে আপনাদের সাথে ইতিহাসের ক্লাস হবে। এক ক্লাসে ইতিহাস শেষ করতে হবে। 1215 থেকে 1918 সাল পর্যন্ত সংক্ষেপে আলোচনা করব আপনাদের সাথে, যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।